নমস্কার, আরএমএস টেক গাইড আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বিশেষ বক্তব্য এবং বিশেষ মূল উদ্দেশ্য আপনাদেরকে নিয়ে এসেছি, সেটা হচ্ছে এসআইআর। এই এসআইআরের বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ চিন্তিত এবং অতিরিক্ত চিন্তিতর মধ্যে আছে যে কবে এসআইআর শুরু হবে এবং কবে এই বিষয়ে ডকুমেন্ট জমা হবে বা ফর্ম দেওয়া হবে প্রত্যেকের বাড়িতে। তো সেক্ষেত্রে সব ডিটেলস জানাবো এবং এই এসআইআরের ডকুমেন্টের সাথে কী কী ডকুমেন্ট দিতে হবে, মানে ফর্মের সাথে কী কী ডকুমেন্ট দিতে হবে, তার সম্পূর্ণ বিষয় আজকে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণটা জানতে পারবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এসআইআরটা হচ্ছে এবং কী কী ডকুমেন্ট প্রয়োজনীয়তা সম্পূর্ণ কিন্তু এই বিষয়ে আমি জানাবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না। এই ভিডিওটা দেখার পরে আর কোনো রকম ভিডিও দেখার কোনো প্রয়োজনই হবে না যে এসআইআরে আপনাদের কী করণীয় বা কী করতে হবে। ইতিমধ্যেই আপনারা জানেন বিহারে অলরেডি এসআইআর কমপ্লিট হয়ে গেছে। বিহার রাজ্যে অলরেডি কিন্তু এসআইআর কমপ্লিট, সেখানে অলরেডি কিন্তু কমপ্লিট হওয়ার পর আমাদের পশ্চিমবঙ্গ, মানে যে আমাদের যে রাজ্যটি আছে, এখানে কিন্তু আমাদের পূজার পরেই, মানে কালী পূজার পরেই, এই পূজার ছুটির পরেই কিন্তু এসআইআরের যে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ কমপ্লিট করবে। তো আপনারা একদম ঘাবড়ানোর কোনো বিষয় নেই। এসআইআর কিন্তু স্পেশালি একটি বিষয় উল্লেখ করছে। এসআইআর মানে কি আপনাদেরকে সেটা আমি কিন্তু প্রথমেই জানাচ্ছি। এসআইআরের ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন, যা বিশেষ নিবিড় সমীক্ষা করে। এই ইন্টার্নশিপ রিভিশনটা, এই এসআইআর অ্যাকচুয়ালি নির্দিষ্ট সময়ে কমিশন এই নিবিড় সমীক্ষা করে। রাজ্যগুলিতে শেষবার এই সমীক্ষা হয়েছিল 2002 সাল থেকে 4 সালের মধ্যে। বিহারে হয়েছিল 2003 সাল, একদম ঠিক শুনছেন, বিহারে হয়েছিল 2003 সালে এবং আমাদের রাজ্যে হয়েছিল 2002 সাল থেকে 2004 সালের মধ্যে। ভোটার তালিকা থাকা নামের মধ্যে কারা মৃত, কারা অন্যত্র চলে গিয়েছে, কারা ভুয়ো, গভীরে গিয়ে তা সমীক্ষা করে কমিশন। তারপরে তৈরি হয় সংশোধনীয় তালিকা। জুন মাস থেকে বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে 52 লক্ষ ভোটার নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে, পরে তা 56 লক্ষ গিয়ে দাঁড়িয়েছে। অলরেডি বিহারে 56 লক্ষের ওপরে কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে। তো তাই জন্যে বলছি, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বিষয়টা জানতে পারবেন যে কী করণীয় আছে বা কী করতে হবে। একদম ঘাবড়ানোর বিষয় নেই। যেভাবে ডকুমেন্টগুলো গভর্নমেন্টের তরফ থেকে জানানো হচ্ছে সেইভাবেই কিন্তু ডকুমেন্ট জমা করতে হবে। আমি প্রত্যেকটা একটা প্রশ্নের মাধ্যমে তুলে ধরব এবং তার উত্তরে কিন্তু আমি সম্পূর্ণ বিষয়টি জানাবো। এই এসআইআরে সকলকে কি নথি জমা দিতে হবে, মানে সবাইকে কি নথি জমা করতে হবে এই ডকুমেন্টের সাথে, মানে সব ডকুমেন্টগুলো নেওয়ার পরে ফর্মের সাথে ডকুমেন্টকে অ্যাটাচ করে কি জমা করতে হবে সকলকেই, সেই বিষয়ে আমি কিন্তু জানাবো। এই বিষয়ে আপনাদেরকে বলে রাখি, সবাইকে নথি কিন্তু জমা করতে হবে না, মানে সবাইকে নথি জমা দিতে হবে না। সমস্ত প্রাপ্তবয়স্ককেই ভোটার তালিকার নাম তোলার জন্য উদ্বিগ্ন হতে হচ্ছে না। বিহারে 2003 সালে এসআইআর হয়েছিল, তার ভিত্তিতে তৈরি হয়েছিল ভোটার তালিকা। কমিশন জানিয়েছে বিহারের ক্ষেত্রে 2003 সালে জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম থাকবে, অর্থাৎ নিবিড় সমীক্ষা করা হচ্ছে। তারপর থেকে শেষ দফা পর্যন্ত যাদের নাম উঠেছে সেই 22 বছরের সময়কাল ধরে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সাল, মানে 2002 সালে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল। তবে নেওয়া যেতে পারে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হলে 2002 সালের ওই তালিকাই নির্ভুল হিসেবে ধরবে কমিশন, যেমনটি হচ্ছে বিহারের ক্ষেত্রে। মানে এক্ষেত্রে আপনাদেরকে আমি বলে রাখি, যদি আমাদের অ্যাকচুয়ালি বিহারের ক্ষেত্রে ধরা গেছে 2003 সালে এসআইআর হয়েছিল, তো সেই সাল অনুযায়ী কিন্তু ধরা হচ্ছে, বিহারের ক্ষেত্রে ধরা হয়েছিল। তো আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে 2002 সালে এসআইআর হয়েছিল লাস্ট। তো 2002 সালে যদি কারোর নাম লিস্টে থাকে ভোটার তালিকায়, তাহলে কিন্তু তাদেরকে কোনো রকম নথি দেখাতে হবে না। সেই লিস্টে যে নামটি আছে সেটা দেখালেই হবে, সেটা যে লিস্ট আছে আপনার নাম আছে সেইটা সম্পূর্ণভাবে দেখালেই কিন্তু সম্পূর্ণ, তাহলে আর কোনো রকম ডকুমেন্ট জমা করতে হবে না। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। এবার আমি নেক্সট বিষয়ে আসব। এবারে আসি, ইলেকশন কমিশন কিন্তু প্রত্যেকটা
ব্যক্তিকে মানে প্রত্যেক ব্যক্তিকেই কিন্তু একটা বয়স নির্ধারিত সময় ধরে রেখে দিয়েছে। সেই নির্ধারিত বয়স অনুযায়ী তাদের কিন্তু ডকুমেন্ট জমা করতে হবে। একদম ঠিক শুনছেন। কত বয়সের মধ্যে কী কী ডকুমেন্ট জমা করতে হবে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ জানাচ্ছি, আপনারা ভালোভাবে শুনুন, তাহলে অন্য ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। একদম সম্পূর্ণ বিষয় কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে তথ্য পেয়ে যাবেন। এবারে আসি, যারা 1/7/1987 সালের আগে ভারতে জন্মগ্রহণ করে তাদের কি করণীয়, মানে তাদের কি করতে হবে? 1/7/1987 সালের আগে যারা জন্মগ্রহণ করেছিল তাদের কি করতে হবে? আমি নিচে একটি তালিকা দিয়ে রাখবো, আপনাদের শেষে দেখাবো, কিন্তু তার আগে আমি এই বিষয়ে বলে রাখি, নিচেই 11টি তালিকা আছে, যে তালিকার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখালেই কিন্তু সম্পূর্ণ হবে। 11টি লিস্ট আপনাদেরকে কমিশন কিন্তু 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেখালেই কিন্তু আপনাদের এসআইআর কাজটি সম্পূর্ণ হবে। তার একটা লিস্ট বিহারে অলরেডি কিন্তু এই লিস্ট প্রকাশিত করেছিল এই 11টি ডকুমেন্টের জন্য, কিন্তু আমরা সেই হিসেবেই ধরে নিই যে এই 11টি ডকুমেন্ট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেম লাগু থাকবে। তো আমি এই 1/7/1987 সালে যারা এর আগে জন্মগ্রহণ করেছে তাদের কি করণীয়, নিচেই যে আমি তালিকাটি দেখাবো সেই তালিকার মধ্যে থেকে যে কোনো একটি নথি প্রদান করতে হবে, সেখানে জন্ম তারিখ বা জন্মস্থান নির্ধারণ থাকে, মানে নির্ধারণ করে, মানে জন্মস্থান এবং জন্ম তারিখ যেন সেই ডকুমেন্টে উল্লেখ থাকে। এরপরে আসি, যারা 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে ভারতে জন্মগ্রহণ করেছেন তাদের কি করণীয়, মানে বলতে চাইছে 1/7/1987 থেকে 2004 সাল মানে 2/12/2004 সালের মধ্যে যারা ভারতে জন্মগ্রহণ করেছিল তাদের কি করণীয়। নিচেই যে 11টি তালিকা আছে আমি অলরেডি বলেছি, সেই 11টি তালিকার মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনাদের কিন্তু দিতে হবে যা জন্ম তারিখ বা জন্মস্থান নির্ধারণ করে, এবং সাথে দিতে হবে আপনার বা আপনার পিতার যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু দিতে হবে। তাহলে পরিষ্কার বুঝতে পারছেন, আপনার একটা ডকুমেন্ট দিতে হবে এবং আপনার পিতার বা অথবা আপনার মায়ের মানে মাতার যে কোনো একটি ডকুমেন্ট দিলেই, ওই 11 ডকুমেন্ট থেকে যে কোনো একটি ডকুমেন্ট দিলেই কিন্তু সম্পূর্ণ হবে। এরপরে আসি, যারা 2004 সাল মানে যারা 2/12/2004 সালের পরে জন্মগ্রহণ করেছেন তাদের কি করণীয়। 2004 সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কি করণীয় আমি কিন্তু সম্পূর্ণ বিষয় জানাবো। নিচেই 11টি তালিকার মধ্যে থেকে যে কোনো একটি নথি দিতে হবে, সেম নথি দিতে হবে। আপনারা যে কোনো ডকুমেন্ট দিতে পারেন 11টি তালিকা থেকে, ওই 11টি তালিকা থেকে যে কোনো একটি ডকুমেন্ট দেবেন যেখানে জন্ম তারিখ বা জন্মস্থান নির্ধারণ করে। এবারে আসি, তারপর কী ডকুমেন্ট দিতে হবে তাদেরকে, তারপরে কী ডকুমেন্ট দিতে হবে শুনে নিন। বাবার জন্য নিচেই তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণের জন্য যে কোনো নথি প্রদান করুন। মানে বাবার জন্য, মানে ওই তালিকা থেকে বাবার যে তোমার জন্মগ্রহণ করেছে সেই ডকুমেন্ট, মানে এখানকার যে স্থায়ী বাসিন্দা বা এখানকার যে স্থায়ীভাবে জন্মগ্রহণ করেছে ভারতবর্ষে, তার একটি যে কোনো ডকুমেন্ট দিতে হবে নিচে তালিকা থেকে যেখানে জন্মস্থান বা জন্ম তারিখ নির্ধারণ করে। এবং মায়ের জন্য, এরপরে আসি নেক্সট কী ডকুমেন্ট দিতে হবে। মায়ের জন্য নিচে তালিকা থেকে যে কোনো একটি ডকুমেন্ট যেখানে জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণের জন্য যে কোনো নথি প্রদান করুন। ওই 11টি ডকুমেন্ট থেকে যে কোনো ডকুমেন্টে কিন্তু নথি প্রদান করতে হবে। তারপরে কি দিতে হবে, যদি কারোর পিতা বা মাতা ভারতীয় না হন, এটা কিন্তু খুব বড় একটি পয়েন্ট, যদি কারোর পিতা মাতা ভারতীয় না হন তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট এবং ভিসার একটি কপি প্রদান করতে হবে। যদি কারোর পিতামাতা ভারতবর্ষে জন্মগ্রহণ না করে থাকে তাহলে কিন্তু বৈধ পাসপোর্ট বা ভিসার একটি কপি কিন্তু ওই এসআইআর ফর্মের সাথে আপনাকে দিতে হবে। এরপরে আসি, তারপরে কি দিতে হবে, তারপরে আরেকটা বিষয় আপনাদেরকে জানাই, কেউ যদি ভারতীয় বাইরে জন্মগ্রহণ করে থাকে তাহলে বিদেশে ভারতীয় মিশন কর্তৃক জারি করা জন্ম নিবন্ধনের প্রমাণ নিযুক্ত করুন। মানে যদি কেউ ভারতবর্ষের বাইরে জন্মগ্রহণ করে থাকেন তাহলে বিদেশে ভারতীয় মিশন কর্তৃক
জারি করা জন্ম নিবন্ধনের প্রমাণ নিযুক্ত কিন্তু করতে হবে। আবার একটি পয়েন্ট আছে, কেউ যদি নিবন্ধন মানে প্রাকৃতিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছে তাদের ক্ষেত্রে নাগরিকত্ব নিবন্ধন এবং সংশয়পত্র সংযুক্ত করতে হবে। মানে নাগরিকত্ব নিবন্ধন এবং এর সংশয়পত্র সংযুক্ত করতে হবে। তাহলে যারা 2004 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে তাদের একটি নথি প্রদান করতে হবে, যে কোনো একটি জন্মস্থান এবং জন্ম তারিখ, এবং বাবা ডকুমেন্টও দিতে হবে, জন্মস্থান এবং জন্ম তারিখ নির্ধারণ করে সেরকম ডকুমেন্ট, এবং মায়েরও যে কোনো একটি ডকুমেন্ট যেখানে জন্মস্থান বা জন্ম তারিখ নির্ধারণ করে। তারপরে এই যে পয়েন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের এক্সটার্নাল পয়েন্ট দেখাচ্ছি, যেখানে আপনাদের যদি কেউ ভারতবর্ষে বাবা মা জন্মগ্রহণ না করে বা যদি কেউ বিদেশে মানে জন্মগ্রহণ করে থাকে, বাবা মা বা অন্য জায়গায় জন্মগ্রহণ করেছে, সেক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে। এরপরে আসি, নথির সংখ্যা একই থাকবে বলেই মনে করছে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আধিকারিকেরা। মানে অ্যাকচুয়ালি এই যে নথিগুলো সম্পূর্ণ বিহারের যে এসআইআর হয়েছে এই এসআইআর অনুযায়ী কিন্তু এই 11টি নথি আছে, এই নথি কিন্তু মনে করছে আধিকারিক যারা জড়িত আছে, আধিকারিক অফিসার, তারা কিন্তু মনে করছে এই 11টি ডকুমেন্ট কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রেও কিন্তু সেম নথি থাকবে। তো কী কী নথি আছে আমরা দেখে নিই। 11টি নথির মধ্যে নাম্বার 1, যে কোনো কেন্দ্র সরকার বা রাজ্য সরকার, পিএসইউ পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের নিয়মিত কর্মচারী পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র পেনশন প্রদানের আদেশ বা পিপিও। অ্যাকচুয়ালি যারা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের আন্ডারে চাকরি করছেন, মানে কর্মরত অবস্থায় আছেন, বা পেনশনভোগী যারা আছেন, যারা মানে অলরেডি 60 বছর পর পেনশন পাচ্ছেন, যারা রিটায়ার্ড পার্সন আছেন, তারা কিন্তু সেই পেনশনের কাগজটা দিলেও কিন্তু হবে। তারপরে সেকেন্ড কি আসে, সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ, এই যে কিছু কিছু সংস্থা আছে, সরকারি কোনো রকম ডকুমেন্ট, স্থানীয় কর্তৃপক্ষ, তারপরে ব্যাংকে কোনো রকম চাকরির ক্ষেত্রে, বা ব্যাংকে যদি কোনো রকম পুরানো ব্যাংকের বই থাকে বা কোনো অনেক কিছু তথ্য থাকে ব্যাংকের ক্ষেত্রে, বা ডাকঘর মানে যে পোস্ট অফিস, বা এলআইসি বা পিএসইউ এর ডকুমেন্ট যদি থাকে তাহলে কিন্তু আপনারা দেখাতে পারেন। যা কর্তৃক 1/7/1987 সালের পূর্বে ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র বা নথিপত্র, এই 1/7/1987 সালের কিন্তু পূর্বে ভারতীয় জারি করা যে কোনো পরিচয়পত্র এবং শংসাপত্র বা নথিপত্র, এটা কিন্তু 1/7/1987 সালের ক্ষেত্রেই প্রযোজ্য করছে। 3 ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম শংসাপত্র। অ্যাকচুয়ালি জন্ম শংসাপত্র, বার্থ সার্টিফিকেট, এখানে মেনশন করছে বার্থ সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক, মানে অ্যাকচুয়ালি যেখানে আপনি যে ওয়েস্ট বেঙ্গলে বা অন্য রাজ্যে যারা জন্মগ্রহণ করেছে বা যেখানে হচ্ছে আপনি জন্মগ্রহণ করেছেন, সেই রাজ্যের কর্তৃপক্ষ মানে সেই অফিসিয়ালি একটি জন্ম সার্টিফিকেট মানে বার্থ সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে প্রদান করতে হবে। তারপরে আছে 4 নম্বরে পাসপোর্ট আপনারা ভালো করেই জানেন। 5 নম্বরে স্বীকৃতি বোর্ড, বিশ্ববিদ্যালয় থেকে জারি করা যে কোনো ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত শংসাপত্র। আপনারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজে পড়াশোনা করেছেন বা অন্যান্য কোনো কিছু পড়াশোনা করে থাকেন, ভোকেশনাল বলুন বা অন্যান্য কিছু বলুন, সেইখানকার বিশ্ববিদ্যালয় বা বোর্ডের কোনো রকম সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, এই সব ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জানানো হচ্ছে। 6 নম্বরে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসী শংসাপত্র। উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ মানে রাজ্য থেকে কোনো রকম মানে হচ্ছে বসবাসকারী শংসাপত্র যদি প্রদান করে থাকে তাহলে কিন্তু হবে। 7 নম্বরে বন অধিকার শংসাপত্র, মানে বন অধিকার শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, মানে যারা মানে অনেক ক্ষেত্রে অনেকের এরকম আছেন যারা বনে মানে অনেক বনস্থানে যারা বসবাস করেন, যেখানে হচ্ছে বন জঙ্গলের এরিয়ার মধ্যে পড়ে আর কি, অ্যাকচুয়ালি তাদের ক্ষেত্রে বলছে যে মানে ওখানকার কিন্তু একটা সার্টিফিকেট হয়, ফরেস্ট রাইট সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দিলেই কিন্তু
প্রযোজ্য হবে। তারপরে আসি 8 নম্বর পয়েন্টে, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র। এসসি এসটি ওবিসি মানে হচ্ছে শিডিউল্ড কাস্ট, শিডিউল্ড ট্রাইব এবং ওবিসি। এই যে সার্টিফিকেটটি আছে এটা কিন্তু জাতিগত শংসাপত্র। আপনারা ভালোভাবেই জানেন শিডিউল্ড কাস্ট, শিডিউল্ড ট্রাইব এবং ওবিসি সার্টিফিকেটের বিষয়ে। এটি আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যদি কারোর সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু সেটি প্রদান করতে পারবেন সেক্ষেত্রে। তারপর আসি 9 নম্বরে, জাতীয় নাগরিক নিবন্ধন, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। যেখানে থাকুক না কেন, মানে যেখানে থাকুক না কেন আপনাদের এই জাতীয় নাগরিক নিবন্ধন মানে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স যদি থাকে, যেখানে থাকুক না কেন দিতে পারবেন। এরপরে 10 নম্বরে আসি, রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন। অ্যাকচুয়ালি রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন, যদি কোনো পারিবারিক নিবন্ধন থাকে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু আপনারা এটা দিতে পারবেন। 11 নম্বর পয়েন্টে আসি, সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি বা বাড়ির দলিল, বরাদ্দ, শংসাপত্র। মানে আপনারা ভালোভাবেই জানেন এই পয়েন্টটি, যে সরকার কর্তৃক যারা রেজিস্ট্রি করে জমি জমা কিনেছেন তাদের পুরানো দলিল বা মানে যে ডিডটি আছে, দলিলটি আছে, সেই দলিল কিন্তু আপনারা সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। এই এসআইআর যে হতে চলেছে দলিলটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন বা দিতে পারবেন এই ডকুমেন্ট নথি হিসাবে। আশা করছি আপনারা পরিষ্কার বুঝেছেন, আমি পরিষ্কার আপনাকে জানিয়েছি বিষয়গুলো আপনাদেরকে। এই এরকম ধরনের ভিডিও অবশ্যই আমার কিন্তু নেক্সটে অবশ্যই আসবে। তো সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন এই বিষয়ে জানানোর জন্য যে এই কী ডকুমেন্ট লাগবে। আপনাদের বন্ধু সার্কেলের মধ্যে, ফ্রেন্ড সার্কেল যারা আছে বা পারিবারিক আত্মীয়স্বজন যারা আছে অবশ্যই পাঠাবেন, শেয়ার করবেন, কারণ এই বিষয়ে জানা উচিত কী ডকুমেন্ট লাগতে পারে না লাগতে পারে, সেই সব রকম তথ্য কিন্তু জানা সবারই উচিত। তো সেক্ষেত্রে অবশ্যই আবার জানাবো, যদি কোনো রকম কিছু মানে অর্ডার আসে অবশ্যই জানাবো, কবে এসআইআর শুরু হচ্ছে সব তথ্য জানাবো। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।